আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের 50 বছর উদযাপন। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারকে টালবাহানা ছাড়তে বলেছে বিএনপি। দাবি আদায়ে তীব্র আন্দোলনের ঘোষণা। বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টিতে দুর্ভোগ। মঙ্গলবার থেকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। জাইমা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যকে কুরুচিপূর্ণ বলেছে আইনজীবী সমিতি। 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি। এবং করোনার বিধিনিষেধ ভঙ্গসহ 2 মামলায় অং সান সুচির 4 বছরের জেল। পদচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টেরও একই সাজা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে পৃথিবীর প্রথম ডাক টিকিট নিয়ে নিলাম আয়োজনের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দেওয়ার দিনটি স্মরণ করে বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে এক ভিডিও বার্তায় বাংলাদেশ ও ভারতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়ের সাথে সাথে এই সম্পর্ক আরও গতিশীল ও পরিপক্ক হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। Today, our grand partnership has matured, taking dynamic, comprehensive, and strategic shape, and is based on sovereignty, equality, trust, and mutual respect. The relationship between Bangladesh and India is anchored in history, culture, language, and shared values of secularism, democracy, and countless other harmonies. The core of the bilateral relationship now needs to concentrate on people-to-people contact, trade, business, and connectivity, which have become increasingly important for both sides. Despite restrictions imposed by COVID-19, the relationships at all levels have remained stable and strong. I am confident that together our two countries and two peoples will continue to turn our vision and ideas into realities for decades to come. সরকারকে টালবাহানা না করে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেয়া হবে কিনা তা সরাসরি বলতে বলেছে বিএনপি। দলের নেতারা হুঁশিয়ার করে বলেছেন, বেগম জিয়াকে বিদেশে যেতে না দিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। জিয়া পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করাকে দুঃখজনক বলেছেন বিএনপি মহাসচিব। বিস্তারিত রাহুল রায়ের রিপোর্টে। প্রতি বছরই স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে 90-এর ছাত্রনেতাদের নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপি নেতারা। তবে এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলনে দলটি। আলোচনায়ও সেই দাবি করা হয়েছে বারবার। এর মধ্যেই বেগম খালেদা জিয়া ও তার পরিবারকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর দেয়া একটি বক্তব্য আলোচনায় এসেছে। এর নিন্দা জানান বিএনপি মহাসচিব। জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। কাকে দিয়ে করছে? একজন ভুইফোর ডাক্তার ছিল নাকি, আমি শুনেছি ডাক্তারি পড়তে, ডাক্তার বোঝায়, এবং এটাও শুনেছি সে নাকি ছাত্র দল করতে একসময়। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা। ছাত্রলীগ পরে, আগে ছাত্র দল ছিল। জি, আমার কাছে শোনেন, সে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র দলের প্রচার সম্পাদক ছিল
পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। ধিক্কার দেই আমি তাকে, shame on him। তবে তথ্য প্রতিমন্ত্রী ছাত্রদল করতেন মহাসচিবের এই বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন এক যুবদল নেতা। এই দাঁড়াও, কি তুমি জানো না? ইউ ডোন্ট নো। এই দাঁড়াও, বাজে কথা বলবো না। এই ছেলে, তুমি নিচে নেমে আসো। আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় বেগম খালেদা জিয়ার বিদেশের চিকিৎসা আর এই দাবিতে আন্দোলনের কথা। তার বাহানা ছাড়ে সোজা কথা বলে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করবেন কি করবেন না। রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বলেন খালেদা জিয়া মরে গেলেও তার চিকিৎসা করবেন না। সাফ বলেন এইসব আইন বাইন দেখাবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, নইলে অনেক বক্তারা বলে গেছেন, আমিও একই সুরে বলছি, নইলে যে দুর্বার আন্দোলন গড়ে উঠবে, এই আন্দোলনের শুধু চিকিৎসা নয়, এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সমাবেশ করেছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অফিস বলছে লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল ঘেঁষে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে বৃষ্টি ছড়াচ্ছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমে সারা দেশে শীতের প্রভাব বাড়বে, তবে দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে মৃদু মাত্রার শৈত্যপ্রবাহ আসতে পারে। জেনারেল বাকিয়া কেকার রিপোর্ট। বঙ্গোপসাগরে গত ৩ ডিসেম্বর সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াদ রোববার বিকেলে ক্রমান্বয়ে শক্তি কমে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করে নিম্নচাপে পরিণত হয়। সোমবার আরও উত্তর পূর্ব দিকে সরে বৃষ্টিপাত ঝরিয়ে ক্রমেই দুর্বল হয়ে শেষ হবে বলছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে যাবে, আগামী দিন বৃষ্টিপাত আরও কমে যাবে। এই বৃষ্টিপাতটা কমে গেলে আর শীতের প্রভাবটা চলে আসবে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ সারা বাংলাদেশে হবে, বিশেষ করে উত্তরবঙ্গে এই ঠান্ডার প্রভাবটা একটু বেশি পড়বে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। অফিসগামী মানুষ ও এইচএসসি পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। দেখা যাচ্ছে অনেক রাস্তার উপর পানি জমে গেছে, এটাই সমস্যা। পানি জমে গেছে প্রায় জায়গাতেই এবং গাড়ি পাওয়া যাচ্ছে না, এই জন্য দাঁড়িয়ে রয়েছি বৃষ্টির মধ্যে। আমরা গেছিলাম ডাক্তারের কাছে, টুঙ্গি ভরাতে আইছি, দাঁড়ায় রয়েছি, গাড়িটারি পাচ্ছি না। সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকে পড়া প্রায় ৩ শতাধিক পর্যটকের মধ্যে ২ শতাধিক পর্যটক ট্রলারে করে টেকনাফে ফিরে এসেছেন। আটকে পড়া বাকি পর্যটকদের দেখভাল করছে স্থানীয় প্রশাসন। এ মাসে আর কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। বৃষ্টিপাত কমে ডিসেম্বরে স্বাভাবিক শীত পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। তারেক রহমানের মেয়ে জায়মা রহমান সম্পর্কে দেয়া বক্তব্য ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির নেতারা ওই বক্তব্যকে কুরুচিপূর্ণ এবং সামগ্রিকভাবে নারীর প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সাম্প্রতিক কিছু বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে নারী অধিকার কর্মী সহ অনলাইন অ্যাক্টিভিস্টরা সরব হয়েছেন। সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ক্রমাগতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। এটাও আমরা মনে করি তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন শপথ ভঙ্গ করেছেন। আমরা সমিতির পক্ষ থেকে তাকে আহ্বান জানাচ্ছি যে আপনি অবিলম্বে ৪৮ ঘন্টার মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইবেন, না হলে প্রচলিত আইন অনুযায়ী আপনার এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভিন্ন এক মামলা সম্পর্কে জানানোর সময় এ বিষয়ে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বারবার করে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে যে বক্তব্য,
সেটা আসলে এতটাই কুৎসিত, সেটা একজন এমপি নয়, যে কোনো সাধারণ মানুষের মুখেও আসলে খুবই বেমানান। এবং এইটা প্রচার মাধ্যম যেভাবে প্রচার হচ্ছে, আমি মনে করি যে তার বিরুদ্ধে অভিশংসনের ব্যবস্থা নেওয়া উচিত এবং সংসদ সদস্য পদও খারিজ করা উচিত। জাইমা রহমানকে নিয়ে বক্তব্য ছাড়াও ফেসবুকে ছড়িয়ে পড়া একটি টেলিফোনের কথোপকথন সম্পর্কেও বিটিআরসির অবস্থান জানিয়েছে তাদের আইনজীবী। ক্ষমতাগুলো বিটিআরসি যখনই কোর্ট ইনস্ট্রাকশন দেয় বা নির্দেশনা দেয়, ডিরেকশন দেয়, বিটিআরসি তা খুবই সিরিয়াসলি সাথে সাথে এটাকে অ্যাড্রেস করে এবং বিটিআরসি অন দেয়ার ওন মোশন নিজেরাই কিন্তু সবকিছু তারা এটা নামাইতে পারবে না। বিভিন্ন এজেন্সি যারা আছে তারা বিটিআরসিকে যখনই কোনো ইনস্ট্রাকশন দেয়, যদি বিটিআরসি অন দেয়ার ওন মোশন যে সমস্ত জানে তারা ওইভাবে অ্যাকশন নেয়। আইনগত ব্যাখ্যা দিলেও বিটিআরসির আইনজীবী বলেছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কি মন্তব্য করেছেন তা তিনি জানেন না। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। আগামী 8 ডিসেম্বর বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় প্রকাশ হওয়ার কথা রয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আসছেন শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। সমাজবিজ্ঞানীরা বলছেন, মূল কাঠামোতে পরিবর্তন না এনে শুধু উপযুক্ত শাস্তি দিয়ে এ ধরনের অপরাধ কমানো যাবে না। অসঙ্গতি ও মূল্যবোধের অবক্ষয় দূর করতে না পারলে এমন অপরাধ বারবার হবে বলেও আশঙ্কা তাদের। লায়লা নওশিনের রিপোর্ট। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বুক ভরা হাহাকার নিয়ে আদালতে আসেন সন্তান হত্যার বিচার চাইতে। আসে এই হত্যার দায়ে অভিযুক্ত আসামিদের পরিবারও, কাছে আবরার ফাহাদের মা, বাবা, পরিবার, কাছে ঘটনায় অভিযুক্ত 25 বুয়েট শিক্ষার্থীর পরিবারও। এই কান্না বা হাহাকারের রঙে কোনো পার্থক্য না থাকলেও এক পক্ষ পাচ্ছে জনমানুষের সহানুভূতি, আরেক পক্ষ অপরাধীর তকমা। বেঁচে থাকলে আবরার ফাহাদ এখন থাকতো শেষ বর্ষে, আর অভিযুক্ত 25 ছাত্রের অনেকেই পাশ করে এতদিনে হয়তো উচ্চশিক্ষায় বিদেশে পাড়ি জমাতো, কেউ করতো চাকরি, কেউ বা থাকতো সফলতার দ্বার প্রান্তে। আগে এদের কারোরই ছিল না কোনো অপরাধ কাজের রেকর্ড। প্রত্যেকেই অদম্য মেধাবী, ছিল তাদের আকাশ ছোঁয়া স্বপ্ন। কিন্তু বেপরোয়া ছাত্র রাজনীতি একজনকে পাঠিয়েছে পরপারে, 22 জন কারাগারে, আর 3 জন পলাতক জীবনে। সন্তান হারানোর ব্যথা আর স্বপ্ন দুঃস্বপ্নের রূপ নেওয়ার যন্ত্রণা আবরার ফাহাদ সহ বুয়েটের এই 26 শিক্ষার্থীর পরিবারেই। সমাজবিজ্ঞানীরা বলছেন, এ ধরনের হৃদয় বিদারক ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ পরিবেশ নিশ্চিত করতে হবে, পরিবর্তন আনতে হবে কাঠামোতে। আপনি শাস্তির মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছেন, কিন্তু এটা নিশ্চয়তা দেবে না এই ধরনের অপরাধ ভবিষ্যতে হবে না। সুতরাং আমাদের অপরাধের একদম শেকড়ে যেতে হবে, যে শেকড়টাকে উৎপাদিত করতে পারলে এই ধরনের ঘটনা ঘটবে না। আপনি চিন্তা করেন, অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত ব্রাইট যাদের ক্যারিয়ার, তারা আজকে জেলের মধ্যে পচে মরবে কিংবা তাদের আরো চরম শাস্তি হতে পারে, সেটা দেশের জন্য দুঃখজনক। সুতরাং আমি মনে করি আমাদের অনেক বেশি শাস্তির চাইতে আমাদেরকে দৃষ্টি দিতে হবে কেমন করে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই কাঠামোগত সংস্কারগুলো ঘটানো। বুয়েটে এখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ, র্যাগিং এর বিষয়েও কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 2019 সালের 6 অক্টোবরের আগে যদি বিশ্ববিদ্যালয় এই কঠোর অবস্থানে আসতো, তাহলে কিন্তু প্রাণ হারাতে হতো না বুয়েট ছাত্র আবরার ফাহাদকে, এবং তাকে হত্যার দায়ে আসামি হতে হতো না বুয়েটের আরও 25 শিক্ষার্থীকে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট 5ম শ্রেণীর ছাত্র তামিম ইকবালের চিকিৎসায় তাৎক্ষণিক 5 লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 12 বছরের তামিমের বাবা শাহাদাত হোসেনের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ ওই আদেশ দেন। জ্বালানি সচিব, পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার সহ সংশ্লিষ্ট 5 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 25 সেপ্টেম্বর লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম গুরুতর আহত হয়। 2 মাস ধরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের শিশু সার্জারি ওয়ার্ডে সে চিকিৎসাধীন। হাইকোর্টকে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, তামিমের বাম হাত কেটে বাদ দেয়া হয়েছে, মাথার আঘাতও গুরুতর। রুল জারি করেছেন এবং ইমিডিয়েটলি ক্ষতিগ্রস্ত এই তামিম ইকবালের বাবাকে 5 লক্ষ টাকা চিকিৎসা বাবদ সহায়তার জন্য ইমিডিয়েটলি দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
সরকার বিরোধী উস্কানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগের মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচিকে 4 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। জান্তা সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, সরকার বিরোধী উস্কানি দেয়ায় 2 বছর এবং করোনার নিয়ম ভঙ্গের জন্য সুচিকে আরও 2 বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। একই অভিযোগে সুচির সহযোগী মিয়ানমারের পদচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকেও 4 বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। তবে এখনই সুচি ও সাবেক প্রেসিডেন্টকে কারাগারে নেওয়া হচ্ছে না। সুচির বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং অবৈধভাবে ওয়াকি টকি রাখা সহ বহু মামলার বিচার চলছে, যেগুলো প্রমাণ হলে শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির 100 বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে। 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সে সময় সুচি সহ তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি শীর্ষ নেতাদের গ্রেফতার করে জান্তা সরকার। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ভারতেও বাড়ছে। সংক্রমণ ঠেকাতে ভ্রমণের নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাজ্য। ওমিক্রনের কারণে সাউথ আফ্রিকার সাথে এখনও বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ রাখাকে হতাশাজনক বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। আলিমাল রাজির রিপোর্ট। টানা কয়েক সপ্তাহ ধরে বিশ্বজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। সেই সাথে বাড়ছে নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। ইউরোপে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। ডেনমার্কে ওমিক্রনের সর্বোচ্চ 183 জন আক্রান্ত শনাক্ত। ওমিক্রনের সংক্রমণ বাড়ছে নরওয়ে, রোমানিয়া, আইসল্যান্ড, গ্রিস ও নেদারল্যান্ডসেও। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ভ্রমণের নতুন বিধিনিষেধ আরোপ করেছে ব্রিটেন। মঙ্গলবার থেকে কার্যকর হবে নতুন বিধিনিষেধ। এই বিধিনিষেধের আওতায় অন্য দেশ থেকে যারা যুক্তরাজ্যে যাবেন তাদের 48 ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। এদিকে ভারতে ক্রমেই বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্রের পর দিল্লি, রাজস্থানেও ওমিক্রন শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ ও 18 বছরের কম বয়সীদের ভ্যাকসিন নিয়ে আজ জরুরি বৈঠকে বসতে চলেছে টিকাকরণের টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ। করোনার আগের ধরন সামলাতেই হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। ফ্রান্সে 3 সপ্তাহ পর একদিনে সর্বোচ্চ 42,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে প্রায় 43,000 আক্রান্ত শনাক্ত। রাশিয়ায় গত অক্টোবরের পরে একদিনে সর্বোচ্চ 1,206 জনের মৃত্যু হয়েছে। মৃত্যু ও আক্রান্ত বেড়েছে পোল্যান্ড ও ইটালিতেও। করোনার এমন পরিস্থিতির মধ্যে বেলজিয়ামের নতুন বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা হয়েছে। ব্রাসেলসের রাস্তায় বিক্ষোভকারীরা মিছিলের এক পর্যায়ে পুলিশের উপর পাথর ছুড়লে পুলিশও কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। বেশ কয়েকজনকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের 15টি অঙ্গরাজ্যে ছড়িয়েছে ওমিক্রন। বিদেশিদের জন্য ভ্রমণে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটনও। আলিমাল রাজি, চ্যানেল আই। এবার আমাদের বিশেষ আয়োজন সুবর্ণ বিজয়ের খবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু রক্তে অর্জিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধে জয়ের পর থেকেই চালিয়ে যেতে হচ্ছে আরেক সংগ্রাম। 50 বছরের পদচলায় পদে পদে এসেছে বাঁধা, হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ 3য় পর্ব। জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে অবৈধভাবে যে ক্ষমতা দখল তা অব্যাহত থাকে অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে। পাশাপাশি চলতে থাকে সংবিধান সংশোধন করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। জিয়াউর রহমানের আমলে ৫ম সংশোধনীর মাধ্যমে একদিকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার যেন না হতে পারে সে ব্যবস্থা যেমন করা হয়, তেমনি আঘাত করা হয় সংবিধানের মূলনীতিতে। ৭২ সংবিধান এটা ছিল বেস্ট কনস্টিটিউশন, ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশন। কিন্তু পরবর্তীতে এই উলটপালট হওয়াতে ক্ষমতা তারা সংবিধানকে নানানভাবে তারা ছেড়ে করছে তাদের নিজেদের সুবিধার্থে। কিন্তু পরবর্তীতে সুবিধা হলেও এটা কিন্তু আসল যে অরিজিনাল কনস্টিটিউশনের সাথে একেবারেই খাপ খায়। সংবিধান সংশোধনের মাধ্যমে শুধু যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমই বন্ধ করা হয়নি, তাদের রাজনীতি করার সুযোগও তৈরি করে দেওয়া হয়। মুক্তিযুদ্ধ চায়নি, দেশ স্বাধীনতা চায়নি, তারাই কিন্তু সংবিধানকে নানান রকমের উলটপালট করেছে। পরবর্তী জন্য আওয়ামী লীগ ক্ষমতা আসলো, শেখ হাসিনার গভর্নমেন্ট,
তখন কিন্তু 72 সংবিধানে অনেকটা আবার রিপ্লেস হয়েছে। মাঝখান দিয়ে যে সংবিধান কাটাছিড়া করে সুবিধা মতো করেছিল সামরিক শাসনকর্তারা, সেইটার এখন পুরোপুরি নেই। বলা যেতে পারে একদিক দিয়ে যে 72 সংবিধানের যে মূল সেইটাতে ফিরে আসছে এবং সেই অনুযায়ী সেই রূপে কিন্তু চলছে দেশ। এরশাদের সময় সংবিধানে কাঁচি চালানো হয়েছে, তবে 1/11-এর পর শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এলে 15তম সংশোধনীর মাধ্যমে আবারও 72-এর মূল সংবিধানে ফিরে গেছে বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভারত ও ভুটানের স্বীকৃতি প্রদানের ঐতিহাসিক ঘটনাকে সার্বিক বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার 50 বছর পূর্তিতে সেক্টর কমান্ডার্স ফোরামের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নিজেদের অনুভূতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন ভারতের হাইকমিশনার এবং ভুটানের রাষ্ট্রদূত। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের কে বিশ্বের কাছে অনুকরণীয় বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং 2022 সালের মার্চ মাসে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসিতে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক এ চলচ্চিত্র নির্মাণ অগ্রগতি পর্যবেক্ষণকালে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ঢাকায় ফাইনাল রাউন্ডের শুটিং এর কাজ চলছে, এরপর মুম্বাইতে পোস্ট প্রোডাকশনের কিছু কাজ হবে। বঙ্গবন্ধু যে বায়োপিক তৈরি হচ্ছে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে, এটি একটি মাইলস্টোন মুভি হবে। শুধু নতুন প্রজন্ম নয়, যে বঙ্গবন্ধুর অনেক জিনিস আমরা নিজেরাও পড়েছি, তো এটি ছবিতে বাস্তব রূপে দেখা, সেটি আর পড়ার মধ্যে অনেক পার্থক্য। সুতরাং এই ছবি মুক্তি পেলে বঙ্গবন্ধুর যে সংগ্রাম, বঙ্গবন্ধুর যে ত্যাগ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন, সেগুলো আসলে মানুষ বাস্তব রূপে দেখতে পাবে। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নড়াইলে বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, সঙ্গে চলছে নানামুখী উন্নয়ন কাজ। তুলনামূলক পিছিয়ে থাকা নড়াইল শিল্প বাণিজ্য সহ সকল ক্ষেত্রে জেগে উঠছে বলছেন স্থানীয়রা। মধু সরকারের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। নড়াইলের মানুষ এর আগে এত বড় কর্মযজ্ঞ দেখেনি। জেলার প্রায় 22 কিলোমিটার এলাকায় রেল সংযোগ প্রকল্পে চলছে বহুমুখী উন্নয়ন কাজ। কোথাও কোথাও দৃশ্যমান হয়ে উঠেছে নতুন অবকাঠামো, যেটি একটি আন্তর্জাতিক মানের রেল লাইন, অর্থাৎ আমরা সরাসরি ঢাকা কলকাতা যুক্ত হবে এই লাইনটি দিয়ে, এবং একটি বৃহৎ রেলওয়ে জংশন হচ্ছে আমাদের নড়াইলে। এই রেল লাইন নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন আজকে আমাদের বাস্তব রূপ নিতে যাচ্ছে। আমাদের ছেলেরা আর বেকার থাকবে না, কর্মসংস্থানের একটা পথ হবে, নড়াইল উন্নয়ন হবে। এরই মধ্যে জেলায় গড়ে উঠেছে নার্সিং ইনস্টিটিউট, চলছে ডিসি পার্ক, কালিয়া নদীর উপর সেতু, নড়াইল মাগুরা সড়ক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। নড়াইলবাসীর একটা নার্সিং ইনস্টিটিউট চালু হলে আপনারা জানেন যে সেখানে অনেক নার্স যারা এখানে ট্রেনিং হিসেবে হাসপাতালে কাজ করবে, পাশাপাশি কিন্তু হাসপাতালে স্বাস্থ্যসেবার মান অনেক বৃদ্ধি পাবে। পদ্মা সেতু রেল প্রকল্প বাস্তবায়ন হবে, তখন এই নড়াইলবাসী বা নড়াইলের ডেভেলপমেন্ট, নড়াইলের যে কমিউনিকেশন, সেটি যে হাব হবে, এখানে মিল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা সেটি আমরা পাবো। এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে পাল্টে যাবে এই অঞ্চলের মানুষের সামগ্রিক জীবনমান। রাজীব আহমেদ, চ্যানেল আই। সামিট আন্তর্জাতিক সংবাদ।
ভারতের নাগাল্যান্ড মিয়ানমার সীমান্তে সেনা সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। রবিবার সন্ধ্যায় আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা চালানোর সময় এক গ্রামবাসী নিহত হয়েছেন। পরিস্থিতি এখনো উত্তাল রয়েছে। নাগাল্যান্ডের মন জেলায় কারফিউ জারি করা হয়েছে। যান চলাচলের উপর চলছে নিষেধাজ্ঞা। কেবল জরুরি প্রয়োজনে যাতায়াত করার অনুমতি রয়েছে। 144 ধারা জারি করা হয়েছে গোটা এলাকায়। নতুন করে যাতে উত্তেজনা ছড়াতে না পারে সেজন্য ইন্টারনেট এবং মোবাইল সেবা বন্ধ রয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। 5 সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে নাগাল্যান্ড সরকার। করোনা মহামারীর চ্যালেঞ্জিং পরিস্থিতির পরও ভারতের সাথে রাশিয়ার সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মোদী পুতিন বৈঠকের আগে দুদেশের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষর হয়। এই স্বাক্ষরের ফলে ভারতের আমেঠির অস্ত্র কারখানায় দুই দেশের যৌথ উদ্যোগে উন্নততর AK-47 স্বয়ংক্রিয় রাইফেল তৈরি করা হবে। চুক্তি অনুযায়ী আগামী 10 বছরে আমেঠির করবার অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে রুশ প্রযুক্তি ব্যবহার করে 6 লক্ষের বেশি কালাশনিকভ সিরিজের সর্বাধুনিক সংস্করণ AK-203 রাইফেল তৈরি হবে। চুক্তির অঙ্ক 5,000 কোটি টাকারও বেশি। নিটোল টাটা বিশেষ সংবাদ। ইমেল ইন্টারনেটের যুগেও যে ডাক টিকিটের প্রয়োজন ফুরিয়ে যায়নি সেটাই প্রমাণ হলো আবার। তার যথার্থতা প্রমাণে নিলামে উঠছে বিশ্বের প্রথম ডাক টিকিট। 10 বছর আগে 1840 খ্রিস্টাব্দের ডাক টিকিটটি ওয়ালেস ডকুমেন্টস নামের একটি প্রতিষ্ঠান থেকে কিনেছিলেন সংগ্রাহক এবং ব্যবসায়ী অ্যালান হোলিওক। 3 বছর গবেষণার পর নিশ্চিত হয়েছেন এটি বিশ্বের প্রথম ডাক টিকিট। মঙ্গলবার সথওয়ের আয়োজনে এটি নিলামে উঠবে। ধারণা করা হচ্ছে 4 থেকে 6 মিলিয়ন পাউন্ডে বিক্রি হবে বিশ্বের প্রথম এই ডাক টিকিট। এবার রয়েছে কৃষি সংবাদ। মাগুরায় আগাম জাতের বাউকুল ও বলসুন্দরী কুল বাজারজাত করছেন কৃষক। বেশ লাভবানও হচ্ছেন তারা। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্যে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে উচ্চ ফলনশীল কুলের বাগান। পূর্ব বাড়িয়ালা গ্রামের কৃষক ওহিদুল হক 3 একর জমিতে বাড়ি বাউকুল ও বলসুন্দরী কুলের বেশ ভালো ফলন পেয়েছেন। তার উৎপাদন ব্যয় হয়েছে 7 লাখ টাকা। প্রায় 28 লাখ টাকার কুল বিক্রির আশা তার। এমন হিসাব করছেন আরো অনেক কুল চাষি। আমি অন্যান্য ফসল চাষ করতাম, কিন্তু কুল তার ভিতর অল্প সময় বেশি লাভ হয়, যার ফলে আমরা কুল চাষের প্রতি আগ্রহী। আগাম ফসল হিসাবে এই টাকা আমরা অন্য ফসলের ব্যবহার করতে পারি। ফসলের তুলনায় কুল চাষ লাভবান, তাই অল্প দিনই টাকা বেশি হয়। জেলায় এবার 80 হেক্টর জমিতে রয়েছে কুল বাগান। এই ফসল চাষ করে অল্প সময় বেশি লাভজনক হয়। এই টাকা দিয়ে তারা অন্যান্য ফসলের যে খরচ সেটা মেটাতে পারে। এজন্য আমরা আস্তে আস্তে এই ফসলের দিকে কৃষককে আগ্রহী করে তুলি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নরসিংদীতে একের পর এক জলাশয় ভরাট হচ্ছে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই জলাশয় ভরাট করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন, কারখানা ও মার্কেট। সংশ্লিষ্টরা বলছেন এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে আগুনের ঘটনায় পানির উৎস পাওয়া কঠিন হয়ে পড়ছে। সুমন রায়ের রিপোর্ট। সরকারি তথ্যমতে 5 বছর আগে জেলার 6 উপজেলায় পুকুর ও ডোবা ছিল প্রায় 13,000, বর্তমানে 10,000-এ নেমে এসেছে। নরসিংদী শিল্পাঞ্চল, মাধবদী ও আশপাশের এলাকায় 50টিরও বেশি পুকুর, ডোবা ও জলাশয় ছিল। এখন অবশিষ্ট মাত্র 8টি। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী তারাপুকুরও ভরাট করে গড়ে উঠেছে শিল্প কারখানা। পৌরসভা হওয়ার পর অনেক বিত্তশালী তাদের বাড়ির পাশের পুকুরগুলো ভরাট করে ফেলছে। অনেক প্রতিষ্ঠান তাদের পুকুর ভরাট করে এখানে ব্যবসা প্রতিষ্ঠান করছে, মার্কেট করছে। ইন্ডাস্ট্রি বেশি হয়েছে। একটা বড় একটা পুকুর ছিল প্রায় 8 কানির মতো, এটা জুয়েল বেসটা স্পিনিং করছে। তাহলে মাধবদী শহরে অগ্নি নিরূপণের জন্য
যে পানির ব্যবস্থা, পর্যাপ্ত পানির কোনো ব্যবস্থা নাই। পরিবেশ কর্মীদের আশঙ্কা, দ্রুত জলাশয় কমতে থাকলে পরিবেশ বিপর্যয় ভয়াবহ রূপ নেবে। এখনই যদি যে প্রশাসনিক যে সংস্থাগুলো আছে, প্রশাসনের যে ইয়েগুলো আছে, তারা যদি এখনই কঠোর পদক্ষেপ না নেন, তাহলে আমাদের আগামী ভবিষ্যতের জন্য সামাজিক বা রাষ্ট্রীয় যে পরিবেশগত যে বিপর্যয়, সেটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি নেমে আসবে। ম্যাক্সিমামই ভরাট হয়ে গেছে কি, তাই আমাদের ম্যাক্সিমাম সময়ই এই পানির স্বল্পতার কারণে বা পানি না থাকার কারণে অনেক সময় কষ্ট করতে হয় বা আগুন নির্বাপন করতে বিলম্ব হতে পারে, অনেক সময় হয় আর কি। তবে অভিযোগ না পেলে আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযোগ দিলে আমি সেটা সরজমিন দেখতে পারবো, সরজমিন দেখে কি কি প্রক্রিয়া আমি সুপারিশ আকারে রাখতে পারবো, করতে পারবো, বাট আমি তাকে জরিমানা করতে পারবো না, এই সমস্যা আমার নাই। জেলায় এখনো যেসব জলাশয় রয়েছে সেগুলো শিল্প দূষণের শিকার। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 12 পয়েন্ট বেড়ে ৬,৯৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৭১টি কোম্পানির ৮৮৭ কোটি ১৩ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 7 কোটি 85 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 218টির, কমেছে 118টির এবং অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের 2 সদস্য করোনা আক্রান্ত। নিউজিল্যান্ড সফর থেকে সাকিবকে ছুটি দিয়েছে বিসিবি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংবিধান করা হয়েছিল। বিজয়ের 50 বছর পরও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় পার্টির সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরো বলেন, দেশে একনায়কতন্ত্র চলছে, সাধারণ মানুষের কোনো অধিকার নেই, সবখানেই বৈষম্যের রাজনীতি। গণতন্ত্র ফিরিয়ে আনতে স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নামতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আলোচনা সভায় দলের মহাসচিব সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিচার বিভাগকে নারীরা 95% নিয়ন্ত্রণ করছেন, সেইখানে আপনি জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেই। জবাবদিহিতা ছাড়া গণতন্ত্রের চর্চা সম্ভব নয়। কাজেই এক ব্যক্তির শাসন আমল কায়েম হচ্ছে, যেটাকে বলা হয় একনায়কতন্ত্র। ছাত্রনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ৫ম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহে কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া হয়েছে। নগরীর ভাটিকাশ্বর কবরস্থানে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত শাকিলের বাবা অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া পারিবারিক আয়োজনে বাঘমারা জামে মসজিদে দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ এবং জেলা আওয়ামী লীগের উদ্যোগে সিটি কর্পোরেশন মিলনায়তনে মাহবুবুল হক শাকিল স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। চ্যানেল আইয়ের সাবেক বিক্রয় ও বিপণন বিভাগের উপদেষ্টা এবং এটিএন নিউজের সাবেক হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং ইফতেখার আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইফতেখার আহমেদ। কুমিল্লায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফেরা বাংলাদেশ নারী ক্রিকেট দলের 2 সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া নারী দলের সম্মাননা অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে পুরো দল আইসোলেশনে রয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বেশ আনন্দ নিয়েই দেশে ফিরেছিল বাংলাদেশ নারী দল। যে শঙ্কায় মাঝপথে বিশ্বকাপ বাছাই বাতিল করে দেশে পাঠানো হয়েছিল বাংলাদেশ দলকে, সেটি সত্যি হলো। 2 সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, তবে কোন 2 জন আক্রান্ত তা জানায়নি বিসিবি।
আপাতত পুরো দল আছে আইসোলেশনে। বিসিবি সভাপতি নারী দলের সাথে দেখা করতে গিয়েও হয়তো পারেননি 2 সদস্য করোনা আক্রান্ত হওয়ায়। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন, মেয়েদের বিশ্বকাপে জায়গা করে নেওয়া গর্বিত করেছে সবাইকে। এটা ডেফিনেটলি একটা আমাদের জন্য একটা বিরাট ভালো অর্জন, এটাতে কোনো সন্দেহ নেই। যেভাবে খেলেছে, শুধু কোয়ালিফাই তো করেছে খেলা বন্ধ হয়ে যাওয়ার পরেই, কিন্তু তার আগেও যেভাবে খেলেছে তারা সত্যি ভালো খেলেছে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা বিরাট খুশির খবর যে মেয়েরা এবার সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করল। বিসিবি সভাপতির কথায় উঠে এসেছে সাকিব আল হাসানের ইস্যুটিও। নিউজিল্যান্ড সফরে তাকে ছুটি দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। পারিবারিক কারণে সে ছুটি চেয়েছে, ব্রেক চেয়েছে, কাজে জিনিসটা কিন্তু এক না, এটা ইনজুরিও না, রেস্টও না। জানুয়ারির থেকে যেটা করতে যাচ্ছি আমরা পুরো প্ল্যান ওদেরকে কাছ থেকে বলে দিতে হবে। কারো যদি কোনো ব্রেক লাগে, রেস্ট লাগে, আমাদের আগে যেন জানানো হয়, তাহলে আমরা পরবর্তী অন্যান্য প্লেয়ারগুলোকে আমরা রেডি করতে পারি। আসন্ন বিপিএল নিয়েও কথা বলেছেন নাজমুল হাসান এমপি। এবারের বিপিএলে এরই মধ্যে 8টি ফ্র্যাঞ্চাইজি দল নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে যাচাই বাছাই শেষে যথারীতি বিপিএল হবে 6 দলের। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। টানা বৃষ্টির বিড়ম্বনায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ মাঠেই যায়নি 2 দল, একটি বলও মাঠে গড়ানোর সুযোগ দেয়নি টানা বৃষ্টি। প্রথম ইনিংসে 2 উইকেটে 188 রান নিয়ে থমকে আছে পাকিস্তানের স্কোরবোর্ড। টেস্টের প্রথম দিন 2 উইকেট হারিয়ে 161 রানে শেষ হওয়ার পর রবিবার মাত্র 38 বল মাঠে গড়ায়। আবারও বৃষ্টি শুরু হলে পরিত্যক্ত হয় দ্বিতীয় দিন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচে 8 উইকেটে জিতে 1-0 এগিয়ে আছে পাকিস্তান। আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।